প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিনামূল্যে রেশনে নতুন নিয়ম, এই 8 শর্ত পূরণ না হলেই বাতিল কার্ড। জেনে নিন। ফের টানা ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, আগামী 7 দিন কেমন থাকবে আবহাওয়া, আগাম আপডেট। এসআইআর এর নাম নেই, এবার সেন্সাসে কি হবে, সিএএ প্রসঙ্গে জল্পনার মাঝে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ল চিন্তা, পোর্টালে বিরাট বদল দেখে মাথায় হাত আবেদনকারীদের। চন্দ্রনাথ রথ খুনে বড় ফাঁস, সিবিআই এর জালে 2 সুপারি কিলার, সামনে আসতে পারে মাস্টার মাইন্ড। বকেয়া ডিএ ব্যাংকগুলো থেকে ক্রেডিট, অপেক্ষার মাঝেই মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর দিলেন মলয় মুখোপাধ্যায়। পিঙ্ক কার্ড দেখালেই বাস ভাড়া ফ্রি, কোথা থেকে বানাবেন, কি কি নথি লাগবে জানুন। ইসকনের হাতে মিড ডে মিল, রাঁধুনিদের চাকরি নিয়ে জল্পনায় ইতি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বরানগরে লরির ধাক্কায় স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়ল 2 ভাই, ঘটনাস্থলেই মৃত্যু, আহত বাবাও। নেপালে পালানোর ছক বানচাল, দার্জিলিং থেকে গ্রেপ্তার টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিম। বিজেপি কর্মীদের ক্ষেত্রেও গুন্ডা দমন, আইন প্রযোজ্য, দুর্নীতি তোলাবাজি ইস্যুতে সতর্কবার্তা বিধায়কের। নাগরিকত্ব কাটতে নয়, দিতেই সিএএ, 300 মতুয়াকে সার্টিফিকেট দিয়ে তৃণমূলকে দুষলেন মুখ্যমন্ত্রী। মোদীকে বদনামের চক্রান্ত, আরশোলা আন্দোলনে যন্তর মন্তরে পুলিশ সেজে নাশকতার ছক ছিল জঙ্গি হামিমের। শুভেন্দুর বর্মে ছিদ্র খোঁজাই কাজ ছিল হামিমের, নির্দেশ পাকিস্তান থেকে, বিস্ফোরক তথ্য এসটিএফ এর। পুরোপুরি তোলাবাজি আটকাতে পারিনি, বদলের বাংলায় আত্মসমীক্ষা শ্রমিকের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। রেশন নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের সুবিধা বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে সরকার। জানা গেছে, ইনকাম ট্যাক্স, 4 চাকা গাড়ি, নির্দিষ্ট সীমার বেশি আয় সহ 8টি শর্তের মধ্যে একটি পূরণ হলেই নাম বাদ পড়তে পারে। সম্প্রতি রেশন কার্ড নিয়ে এমনই আপডেট সামনে এসেছে। রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় খবর। বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের রেশন কার্ড বাতিল করতে শুরু করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর। যেসব গ্রাহকদের 4 চাকা গাড়ি রয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা বা তার বেশি ঋণ রয়েছে, পরিবারের সদস্য কোনো সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন, তাদের কার্ড বাতিল শুরু হয়েছে। অর্থাৎ এবার থেকে তুলনামূলক সচ্ছল পরিবারের সদস্যদের ফ্রি রেশন দেওয়া হবে না। তবে এসআইআর প্রক্রিয়ায় যেসব রেশন গ্রাহকদের নাম বাদ গিয়েছে, তাদের সম্পূর্ণ ভেরিফিকেশন না হওয়া অবধি রেশন কার্ড বাতিল করা হবে না। সিএএ তে আবেদনকারীদের ক্ষেত্রেও রেশন দেওয়া হবে, তবে বার্ষিক 6 লক্ষের বেশি আয় হলে রেশন কার্ড বাতিল হতে পারে বলে খবর। এছাড়া 3-4টি পাকা ঘরের বাড়ি, ল্যাপটপ, কম্পিউটার, এসি, 4 চাকা গাড়ি, মোটর চালিত 2 চাকার গাড়ি, পরিবারের সদস্য আয়কর দিলে, পরিবারের কেউ সরকারি অথবা কেন্দ্রীয় সরকারি কর্মী হলে রেশন কার্ড বাতিল হতে পারে। তবে আয়করের ক্ষেত্রে যে ব্যক্তি আয়কর দেন, শুধু তার কার্ড বাতিলের সিদ্ধান্ত হয়েছে। গ্রামীণ এলাকার রেশন কার্ড হোল্ডারদের জন্যও বেশ কিছু শর্ত রয়েছে। নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ট্রাক্টর, ল্যান্ডফোন, 50,000-এর বেশি কিষাণ ক্রেডিট কার্ড বা পরিবারের কোনো সদস্যের মাসিক উপার্জন 10,000-এর বেশি হলে রেশনের তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে। রেশন পাওয়ার যোগ্য নন অথচ মাসে মাসে বিনামূল্যে চাল, গম নিচ্ছেন এমন গ্রাহকদের আগেই চিহ্নিত করতে শুরু করেছিল কেন্দ্র। ইতিমধ্যেই দেশের প্রায় 6 কোটি রেশন কার্ড বাতিলের জন্য রাজ্যগুলিকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 17.5 লক্ষ নাম রয়েছে। ভেরিফিকেশনের পর এই নামগুলি বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির দাপট কমলেও বিক্ষিপ্তভাবে চলছেই। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। যদিও ভারী বর্ষণ হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আগামী সপ্তাহে ফের বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি, ঝড় বৃষ্টি বাড়তে পারে একাধিক জেলায়। আগামী 7 দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জানুন আপডেট। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 8ই আগস্ট বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে 2 বঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, তবে বৃষ্টির দাপট ও তীব্রতা কিছুটা কম থাকবে সোমবার পর্যন্ত।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কিছু কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল রবিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে এই দুই জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আপাতত কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিস তরফে। জেনে নিন উত্তরের আবহাওয়া। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিতে কিছুটা হ্রাস পড়লেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোমবার অবধি। এরপর মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং সহ বাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে, সতর্কতা জারি রয়েছে। 2026-এর জনগণনা শুরুর আবহে অনুপ্রবেশকারী ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার থেকে পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হওয়ার পর এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সিএএ কার্যকর হওয়ার পর যাদের নাম এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন সেই প্রসঙ্গও নতুন করে আলোচনায় উঠে আসে। জনগণনার আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন অনুপ্রবেশকারী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দু ধরনের লোক বাংলাদেশ থেকে বাংলায় এসেছেন। এক ধরনের হলো অনুপ্রবেশকারী, যারা বাংলায় থাকবেন না, চিহ্নিত করে যাচাই বাছাই করে ফেরত পাঠানো হবে। এরপর বীরভূমের সোনালী বিবির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, একজন অনুপ্রবেশকারীও থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না। সিএ এর আওতায় হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈনদের কেউ অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলেছে 31 ডিসেম্বর 2024 সালের মধ্যে যারা প্রাণ কিংবা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে বাংলায় এসেছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না বা পুলিশ হেনস্থা করতে পারবে না। সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও করা অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের নাগরিক না হলে কোনো সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না। ভারতের নাগরিকদের জন্য কেন্দ্র ও রাজ্য দায়বদ্ধ। পরিচ্ছন্ন নাগরিক তালিকা এলে সরকারের পক্ষে কাজ করার সুবিধা হবে। এবারের ফর্মে বিস্তারিত তথ্য দিতে হবে। ফেব্রুয়ারিতে তথ্য এসে গেলে সামাজিক প্রকল্প কিংবা জাতিগত শংসাপত্র বা সুবিধা পেতে আলাদা করে লাইনে দাঁড়াতে হবে না, চিরস্থায়ী রেকর্ড তৈরি হয়ে যাবে। আগামী দিনে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী 15ই আগস্ট পর্যন্ত অনলাইনে সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে। এরপর 16ই আগস্ট থেকে 1 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ করবেন গণনাকারীরা। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের বাড়িতে গিয়েই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও ফর্ম পূরণের ব্যবস্থা করা হবে। জনগণনা শুরুর সঙ্গেই নাগরিকত্ব ও সরকারি সুযোগ সুবিধা নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তি দেবে রাজ্য সরকার। তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে আসবে। এই নিয়ে গত 1 মাসে বিস্তর জল্পনা কল্পনা চলেছে। তবে 1 আগস্ট সকালেই দেখা গেল অন্নপূর্ণা যোজনার পোর্টালে এসেছে বিরাট বদল। কিছুতেই আর স্ট্যাটাস দেখা যাচ্ছে না। অন্নপূর্ণা যোজনার পোর্টালে বিরাট বদল। শনিবার থেকে অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তি ছাড়া হতে পারে বলে আশায় ছিলেন বহু মহিলা। যারা টাকা পাননি তারা ঘন ঘন স্ট্যাটাস চেক করছিলেন। তবে শনিবার সকাল থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে আর স্ট্যাটাস দেখার অপশন পাওয়া যাচ্ছে না। আগে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল https:/socialregistry.wb.gov.in/ খুললে দুটি উইন্ডো দেখা যেত। এর মধ্যে একটি উপভোক্তাদের আবেদন ও স্ট্যাটাস চেক করার ও অপরটি সরকারি আধিকারিকদের কাজের উইন্ডো ছিল। তবে আজ সকাল থেকে উপভোক্তাদের আবেদন ও স্ট্যাটাস চেক করার উইন্ডোটি আর দেখা যাচ্ছে না। এই নিয়ে ইতিমধ্যে বেশ চিন্তায় পড়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া বহু আবেদনকারী। কেউ মনে করছেন উপভোক্তারা হয়তো আর আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন না। কারো আবার অনুমান, স্ট্যাটাস আপডেট করার জন্য সংশ্লিষ্ট উইন্ডো সাময়িক বন্ধ রাখা হয়েছে। কাজ সম্পূর্ণ হলে আবার খুলে দেওয়া হবে। তবে অনেকে আবার বিষয়টিকে টেকনিক্যাল গ্লিচ বলেও মনে করছেন। এখনো অবধি এই বিষয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি। ফলে ওই উইন্ডো আদৌ আর দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়। এদিকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে এই বদল এলেও আবেদন এখনো বন্ধ হয়নি। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে এখনো বেশ দেরি আছে। ফলে যে মহিলারা এখনো এই প্রকল্পের জন্য আবেদন করেননি তারা ঝটপট করে ফেলতে পারেন। চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তে আরও এক ধাপ এগোল সিবিআই। বহুদিনের তদন্তের পর এবার 2 সন্দেহভাজন সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই গ্রেপ্তারির ফলে হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারী এবং সম্ভাব্য বড় চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। চন্দ্রনাথ রথ হত্যা মামলায় সিবিআই এর হাতে ধরা পড়েছে
সাগর সোনকার ও শাহেদ সোনকার নামের দুই ব্যক্তি। তদন্তকারী সংস্থার দাবি দুজন সুপারি কিলার। তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র এবং অন্য কারো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের বিশ্বাস, ধৃতদের জেরায় এই খুনের পরিকল্পনা কিভাবে তৈরি হয়েছিল এবং কারা এর সঙ্গে যুক্ত ছিল এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা সম্ভাব্য যোগসূত্র একত্র করে গোটা ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট করার চেষ্টা চলছে। এই মামলায় এর আগেই উত্তরপ্রদেশ থেকে গোলু সিং, বিকাশ মিশ্রা এবং জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনুকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাদের জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতে সাগর সোনকার ও শাহেদ সোনকারের সন্ধান মেলে। শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ঘটনার পর প্রথমে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ, পরে মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। তারপর থেকেই রাজ্যের বাইরে ছড়িয়ে থাকা যোগসূত্র ধরে তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত 6ই মে রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চন্দ্রনাথ রথ। অভিযোগ, সেই সময় থেকেই দুষ্কৃতীরা তার গাড়িকে অনুসরণ করছিল। মধ্যমগ্রামে পৌঁছাতেই খুব কাছ থেকে গুলি চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। তদন্তে উঠে এসেছে, এই হামলার আগে দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হয়েছিল। এই মামলায় একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই। এবার আরও 2 সন্দেহভাজন সুপারি কিলার ধরা পড়ায় তদন্তে নতুন গতি এসেছে। বকেয়া ডিএ নিয়ে চর্চা বাড়ছে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মধ্যে। এই নিয়ে বিতর্কেরও শেষ নেই। রাজ্য সরকারি কর্মচারীদের 5ম পে কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে রাজ্য পদক্ষেপ করলেও কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ এখনো অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বলে অভিযোগ। শীঘ্রই থেকেই মিলতে পারে বকেয়া ডিয়ারনেটস অ্যালাউন্স। সম্প্রতি কলকাতা পৌর কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তবে এ পর্যন্ত বকেয়া মেলেনি বলে অভিযোগ। এরই মধ্যে বড় খবর দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। শুক্রবার সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন, আজ থেকে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ ব্যাংকগুলো থেকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের মেসেজ লক্ষ্য রাখতে বার্তা দিয়েছেন তিনি। তাহলে কি এর মধ্যেই বকেয়া ঢুকবে তাদের অ্যাকাউন্টে? মলয়বাবুর পোস্টের পর আশার আলো দেখছেন অনেকেই। আবার এই খবরে খুশি হলেও অনেকেই মলয়বাবুর পোস্টের কমেন্টে লিখেছেন, না আসলে বিশ্বাস নেই। অনেকে গ্র্যান্ট ইন এইডদের কথাও জানতে চেয়েছেন। একদিনের আগেই অন্য একটি পোস্ট করে মলয়বাবু লিখেছিলেন, 1/4/2026 থেকে 4% ডিএ অধরা। অথচ পুজোর আগে বেতনের সঙ্গে 20% দিয়ে এই বার্তা আর কতবার শুনতে হবে? একই সাথে তিনি লেখেন, গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ বা এখনো যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন তাদের বকেয়া ডিএ এখনো কেন দেওয়া হচ্ছে না? সেই বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে না। এর আগেও একাধিকবার গ্রান্ট ইন এইড ও কলকাতা পৌর কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া ডিএর প্রশ্ন তোলেন মলয়বাবু। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে বিজেপি সরকার। গত 1 জুন থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে বাস পরিষেবা শুরু হয়েছে। এবার থেকে চালু হতে চলেছে পিঙ্ক কার্ড। এবার থেকে এই কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করবেন মহিলারা। পিঙ্ক কার্ড কিভাবে বানাতে হবে? পিঙ্ক কার্ডের কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে এতদিন এই কার্ড তৈরি না হওয়ায় আধার কার্ড, ভোটার কার্ড সহ 12 ধরনের সরকারি পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি দেখিয়ে বিনামূল্যে সফর করছিলেন মহিলারা। তবে এবার থেকে পিঙ্ক কার্ড দেখালেই বিনামূল্যে বাস পরিষেবার সুবিধা পাওয়া যাবে। জানা গেছে অনলাইন ও অফলাইন দুভাবেই পিঙ্ক কার্ড বানানো যাবে। তবে এর জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড সহ বেশ কিছু নথিপত্র লাগবে। অনলাইনে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে চাইলে প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ডের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। এরপর একটি রিসিট পাওয়া যাবে, যেটি যত্ন করে রেখে দিতে হবে। অন্যদিকে অফলাইনের ক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিও অফিসে যেতে হবে এবং পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথি। ভেরিফিকেশনের পর আবেদনকারীকে পিঙ্ক কার্ড দেওয়া হবে। পিঙ্ক কার্ডের জন্য কি কি নথি লাগবে? পিঙ্ক কার্ড পেতে হলে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, সংশোধিত ভোটার তালিকায় নাম থাকতেই হবে, স্ট্যাম্প সাইজ ছবি, স্থায়ী বাসিন্দার শংসাপত্র ও মোবাইল নম্বর লাগবে। পালা বদলের পর সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত
ফ্রি করে দিয়েছে নতুন রাজ্য সরকার। শহরের সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে এবার থেকে এই সুবিধা পেতে গেলে প্রত্যেককে পিঙ্ক কার্ড দেখাতে হবে। কলকাতায় ইসকনের সহযোগিতায় মিড ডে মিল প্রকল্পের নতুন পর্বের সূচনা করল রাজ্য সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই উদ্যোগের মাধ্যমে কলকাতার সরকারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের উন্নত মানের খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে মিড ডে মিল প্রকল্প নিয়েও একাধিক ঘোষণা করেন তিনি। মিড ডে মিলের রাঁধুনিদের নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন মিড ডে মিল প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রথম পর্যায়ে কলকাতা পুর এলাকার 500টি বিদ্যালয়ের প্রায় 44,000 ছাত্রছাত্রী এই পরিষেবার আওতায় এসেছে। আগামী 3 মাসের মধ্যে সেই সংখ্যা বাড়িয়ে প্রায় 2.5 লক্ষে পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। সরকার মিড ডে মিলের ছাত্রপিছু 10 টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ইসকনের নির্ধারিত খাদ্য তালিকা সেই বরাদ্দের মধ্যে বাস্তবায়ন করা সহজ নয়। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটা দান নয়, এটা আপনাদের কর্তব্য। ইসকনের মেনুতে ভাত, খিচুড়ি, পোলাও সহ একাধিক পদ রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রীর মতে এই উদ্যোগ শিশুদের খাদ্য নিরাপত্তা জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রান্নার কাজে যুক্ত কর্মীদের ভবিষ্যৎ নিয়েও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কোনো রাঁধুনির কাজ বন্ধ হবে না, বরং ইসকনের রান্না ও খাবার পরিবেশনের ব্যবস্থার সঙ্গে তাদের যুক্ত করা হবে। পাশাপাশি তাদের মাসিক ভাতা 2000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করার কথাও ঘোষণা করেন। অনুষ্ঠানে উত্তরপ্রদেশে চালু মিড ডে মিল ব্যবস্থার উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গেও ধাপে ধাপে আরও উন্নত পরিষেবা চালুর চেষ্টা চলছে। বিরোধীদের উদ্দেশ্যে সোমবার এসে খাবারের মান যাচাই করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইসকনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, সেবক শুভেন্দু অধিকারী হিসেবেই তিনি ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবেন। তার বক্তব্য, নতুন এই ব্যবস্থা চালু হলে সরকারি বিদ্যালয়ের মিড ডে মিলের মানোন্নয়নের পাশাপাশি পড়ুয়াদের আরও স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা সম্ভব হবে। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে। স্কুল যাওয়ার পথে লরির ধাক্কায় প্রাণ গেল 2 ভাইয়ের। স্কুটি থেকে পড়ে গিয়ে গাড়ির চাকায় চাপা পড়ে মৃত্যু 2 জন। আহত হয়েছেন নাবালকদের বাবা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বরানগরের মল্লিক কলোনির কাছে বিটি রোডের ওপর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল 5 ও 7 বছরের 2 ছেলে। তারা বরানগর ডানলপ খালসা স্কুলের পড়ুয়া। স্কুলে যাওয়ার পথে বিটি রোডের ওপর একটি লরির সঙ্গে ধাক্কা লাগে স্কুটিটির। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে 3 জনই। গাড়ির তলায় চাপা পড়ে 2 বালক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয়েছেন তাদের বাবা। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রাস্তার ধারে ফেলে রাখা স্টোন চিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর প্রবল উত্তেজনা ছড়িয়েছে। সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক ব্যক্তি বলেন, বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল বাচ্চা 2টি। ওদের মাথায় হেলমেট ছিল না, রেইনকোট পরেছিল। ধাক্কা মারে লরিটি, তাতেই রাস্তায় ছিটকে পড়ে ওরা। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়েছে। মিনার মণ্ডলকে গ্রেপ্তারের পর থেকেই পুলিশের আতশকাচির নিচে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিম। বিপদ বুঝে নেপালে পালানোর ছক কষেছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না। শনিবার দার্জিলিং থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় পুলিশের তরফে। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। জানা গেছে, গত বছরের 25শে সেপ্টেম্বর রামপুরহাট 1 নম্বর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা অবৈধ পাথর কারবারের অভিযোগে রামপুরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে রামপুরহাটের মহকুমা শাসকের কাছেও একাধিক অভিযোগ জমা পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে ওই এলাকায় একাধিক অবৈধ পাথর খাদান এবং বেআইনি পাথর ব্যবসার তথ্য সামনে আসে। সেই সময় শেখ ওয়াসিমের নাম উঠে আসে। সম্প্রতি টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডল গ্রেপ্তার হতেই তার সঙ্গেও যোগ মেলে ওয়াসিমের। এরপরই শুরু হয় তার খোঁজ। অবশেষে দার্জিলিং থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, অবৈধ পাথর ব্যবসার সঙ্গে আরও কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে শেখ ওয়াসিম ব্যবসায়িক সম্পর্ক ঠিক কি তাও জানার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই গ্রেপ্তার করা হয়েছে টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডলকে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 28 কোটি টাকা ও 15 কেজি সোনা। ধৃতের পরিবারের দাবি, এই টাকা ও গয়না